শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে। জানান, দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওইরকম একটা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আসছে, ওগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানিয়েছেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এখনো ট্রাভেল পাসের আবেদন করেননি তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই সব মহলে আলোচনা তারেক রহমানের দেশে ফেরা। সম্প্রতি ফেসবুক পোস্টে তার দেশে ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঙ্গলবার বিষয়টি নিয়ে চ্যানেল 24 সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি। এর আগে এক ফেসবুক পোস্টে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। এদিকে তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তৌহিদ হোসেন। জানান, সুনির্দিষ্ট তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে, তবে ট্রাভেল পাসের আবেদন করলে সরকার ইতিবাচকভাবে দেখবে। স্যার খালি ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে, কিন্তু এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি রয়েছে সরকারের। আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নেই, কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 5 আগস্টের পর সুযোগ আসে রাষ্ট্রপতি হওয়ার, তবে সবিনয়ে সে প্রস্তাব ফেরান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অবসরের 25 দিন আগে চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি মাসুদুর রহমানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অজানা এ তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি। তার দৃষ্টিতে জুলাই অভ্যুত্থানের পর জাতির অন্যতম প্রাপ্তি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া 24-এর গণ অভ্যুত্থানের 5 দিন পর দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে যখন শপথ নেন, বাংলাদেশ তখন পার করছে ইতিহাসের অন্যতম ক্রান্তিকাল। এরপর দেশের বিচার ব্যবস্থায় আসে যুগান্তকারী পরিবর্তন। সত্যিকার অর্থেই আলাদা সচিবালয়ের মাধ্যমে স্বাধীন হয়েছে বিচার বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সহ বহু আলোচিত মামলার আইনি জট খোলার রায় দিয়েছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। 28 ডিসেম্বর 67 বছরে পা রাখছেন প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী 27 ডিসেম্বর তার জীবনের শেষ কর্মদিবস। এর ঠিক 25 দিন আগে দেশের সর্বোচ্চ আদালতের নিজ দপ্তরের করিডোরে চ্যানেল 24-কে বললেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেই আলাদা সচিবালয় পেল বিচার বিভাগ, যা অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি। জুলাই বিপ্লবের যে যুব সমাজ এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেটারই প্রতিফলন হিসেবে আমরা এই অর্ডিন্যান্সটাকে দেখতে পারি এবং আমি সেইভাবেই দেখি। এটা একটা বিশাল প্রাপ্তি। 26 বছর লেগে গেছে এই পর্যায়ে আসতে আমাদেরকে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। 5 আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সুযোগ এসেছিল রাষ্ট্রপতি হওয়ার, কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন তিনি। সেই দিকে আমার কোনোদিনই কোনো চিন্তা ভাবনা ছিল না, এখনো নেই। ডেস্টিনি বলেন বা ফেট বলেন, সেটা যে আমি পূরণ করে যেতে পারছি, অন্তত তার আরম্ভটা দেখে যেতে পারছি সবার সহায়তায়, সেটাই আমার সবচেয়ে বেশি প্রাপ্তি। কখনো বাংলাদেশের প্রধান বিচারপতি হবেন এমন স্বপ্ন কি দেখেছিলেন? এমন প্রশ্নে বললেন, উপসংহার এমন হবে ভাবেননি তিনি। প্রধান বিচারপতি হব সেটা ঠিক খুব বাস্তব আকারে ঠিক এইভাবে বোধহয় চিন্তা করিনি, তবে
বিচার ব্যবস্থার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত হব কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়, সেটা আমার পারিবারিক ধারাবাহিকতাই বোধহয় আমার মধ্যে ছোটবেলা থেকে মজ্জাগত হয়ে গেছিল। কিন্তু সেটা যে এইভাবে উপসংহারটা টানা হবে ঠিক সেটা ভাবিনি কোনোদিন। কথার পিঠে কথার শেষ পর্যায়ে মনে করিয়ে দিলেন তার উত্তরসূরির জন্য সামনে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ জানাতে ভুললেন না গণমাধ্যম কর্মীদের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবার আশিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর। সংসদ নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সিসিএএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সন্তোষ জানান নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে। বলেন একই দিনে নির্বাচন এবং গণভোট নিয়ে যেসব চ্যালেঞ্জ আছে তা মোকাবেলায় সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। বলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আশা করেন এবার নির্বাচন হবে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ। এতে নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন মাইকেল মিলার। The challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls, either because they rejected the polls themselves because they knew they would not be free and fair. ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব কোনো পদক্ষেপ নেবে না জামায়াতে ইসলামী। নিজ সংসদীয় আসন মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। ইসলামী দল ক্ষমতায় গেলে দেশে অনিয়ম দুর্নীতি থাকবে না। বরিশালে 8 দলের সমাবেশে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। হুঁশিয়ারি দেন চাঁদাবাজদের জায়গা এদেশে হবে না। একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন উন্নয়নের কথা বলে বিদেশে বেগমপাড়া করা হয়েছে, আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আর জামাতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান জানান 8 দল আগামীতে আরো বড় হবে। যারা আমাদের দেশকে অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। নির্বাচনের প্রচারণার সাথে গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করবে জামাত সহ 8টি দল, এবং একই সাথে নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে আন্দোলনও চলবে। এই তথ্য জানিয়ে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা বলছেন গণভোট নিয়ে সংকট তৈরি হলে দায় নিতে হবে সরকারকে। রমেশ হোসেনের একটি রিপোর্ট দেখুন। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশে অনেকটাই খুলেছে রাজনীতির জট। একই দিনে গণভোট ছাড়া মোটা দাগে সব বিষয় মেনে নিয়েছে জামাত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। বলি যে জুলাই চার্টারে কিন্তু আমরা যারা আন্দোলনরত দলগুলো আছে আমাদের ম্যাক্সিমাম দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন রঙিন গণভোটের ব্যালটে থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ 4টি প্রস্তাব। গণভোটে হাকে জেতাতে এবার লক্ষ্য দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর। বলছেন শিগগিরই এ বিষয়ে প্রচার চালাবেন তারা। তাদের মতে গণভোটে জয় পেলে বদলে যাবে ফ্যাসিবাদী কাঠামো, তা না হলে ভেস্তে যাবে গণঅভ্যুত্থান পরবর্তী সব উদ্যোগ। বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো থেকে আমরা একটি গণতান্ত্রিক এবং একটা ভারসাম্যপূর্ণ দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য সার্চ রিফর্ম আমরা করছি। চলমান যে আন্দোলনটা চলবে
তবে আমরা নির্বাচনকে এখন প্রাধান্য দিয়েই ময়দানে থাকব। নির্বাচনী প্রচার মধ্যে ও কথাটাও আনবো যে আপনারা অমুক মার্কায় ভোট দিন এবং হার পক্ষে ভোট দিবেন। অভিযোগ করেন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি রাজনৈতিক দল। সংস্কার না মানলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন দলগুলোর শীর্ষ নেতারা। একটা বড় দল বলে যে আমরা সংস্কারের বাপ, তারাই তো প্রধান উপদেষ্টার ভাষণের পর 2 জায়গায় অনেকে বলে ফেলছেন যে আমরা এই সংস্কার মানি না। ইভেন অনলাইনে দেখা যাচ্ছে যে তাদের যে সমস্ত বট বাহিনী টাহিনী আছে তারা নার পক্ষে ক্যাম্পেইন শুরুই করছিল। দেশের মতো সংস্কার চায়, এর বিপরীতে অবস্থান নিলে তারা তো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য এটা মানুষকে বোঝাবো যে সংস্কার এ দেশের জন্য প্রয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে 8 দলের বিভাগীয় সমাবেশ, যেখানে 5 দফা দাবি ছাড়াও গুরুত্ব পাবে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা। রুমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা। নবম গ্রেড সহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ শিক্ষার্থীদের বার্ষিক ও এসএসসি টেস্ট পরীক্ষা। ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা, তবে শিক্ষকরা বলছেন দাবি আদায় করেই ক্লাসে ফিরবেন তারা। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির ফলে ফিরে যেতে হচ্ছে তাদের। আমার আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল, আমি এসে দেখি এরকম স্যাররা আন্দোলন করছে, অবরোধ করছে, ওই জন্য আমি এখন বাসায় চলে যাব। এখানে আমরা সারা রাত জেগে প্রিপারেশন নিয়েছি, সব নষ্ট হয়ে গেলো। আবার কবে পরীক্ষা হবে সেটাও আমরা ঠিক না জানতে পারে পরীক্ষায় কম নাম্বারও পেতে পারি। নবম গ্রেড উন্নীত সহ 4 দফা দাবিতে মাগুরা জেলা সহ সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন। চলছে অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মবিরতি। বছর শেষে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ওনারা দাবি 4 দফা দাবি খাই বন্ধ করে দিয়েছে। কালকে নোটিশ দিয়ে করবে না, কালকে নোটিশ দিয়ে না করে আজকে করছে। পরীক্ষামুখী করে আন্দোলন করতে হবে। ছাত্ররা যখন ক্লাসে শেষ হবে, ক্লাসে থাকবে না, ছুটিতে থাকবে, তখন স্যারের আন্দোলন করলে সেটা একটা বিষয় থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে শিক্ষকরা এটারে তাদের স্বার্থ হাসিল করার জন্য একটা পায়তারা শুরু করেছে। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মাঝামাঝিতে এমন কর্মসূচিতে দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বলেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এমন কর্মসূচির ডাক দিতে বাধ্য হয়েছেন তারা। আমরা যারা 21 বছর ধরে চাকরি করছি, আমি নিজেই 2005 সালে যোগদান করে আজ পর্যন্ত কোনো আমরা টাইম স্কেল পাইনি। 2006 সালে আমি আমার পরিবার থেকে সরকারি স্কুলে জয়েন করলাম, আমার ছোট ভাই জয়েন করলো প্রশাসনে, সে এখন জয়েন্ট সেক্রেটারি, বাট আমরা সেই সাধারণ শিক্ষকই রয়ে গেছি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, আমাদের সাথে তাদের সম্পর্ক হলো পিতা এবং সন্তানের মতো, কিন্তু তাদেরকে এরকম জিম্মি করাটা, এটা আমরা দুঃখ প্রকাশ করছি। এদিকে 11তম গ্রেড সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও সেনাবাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে, কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সকালে চট্টগ্রামের ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে নতুনদের। বলেন মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় হবেন নবীন অফিসারদের প্রধান এবং একমাত্র দায়িত্ব। এবারে 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন ক্যাডেট কমিশন লাভ করেছেন। সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার অর্জন করেন আজমাইন ইশরাক। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে প্রচেষ্টা করবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছে বন্দর মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ। নগরীর আগ্রাবাদ মোড়ে প্রতিবাদ সভায় শ্রমিকরা অভিযোগ করেন, বন্দরের লাভজনক টার্মিনালগুলো বিদেশিদের হাতে দিয়ে দেশীয় শ্রমিকদের রুটি রুজি বন্ধের পায়তারা করছে সরকার। বন্দর থেকে পণ্য বিভিন্ন প্রাইভেট ডিপোতে নেওয়া বন্ধের পাশাপাশি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে শ্রম শাখার অন্তর্ভুক্ত করা, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করতে দেয়া সহ
মার্চেন্ট শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 11 দফা দাবি তুলে ধরেন নেতারা। আগে 7 দিনে 7 দিন কাজ করছে, এখন আমাদের বাথ অপারেটরে যে সমস্ত মার্চেন্ট শ্রমিক আছে তারা 15 দিনে 2 দিন কাজ করতে পারতেছে না। তাহলে আপনি তো ছাঁটাই করা লাগবে না, আমি না খেতে পাওয়ার পরিপ্রেক্ষিতে এমনি এখান থেকে চলে যাব। পানগা টার্মিনালে চুক্তি দেখেন, ওটা বাংলাদেশের এজেন্টকে সাবের হোসেন চৌধুরী। আজকে এমসিডি যেটা ডিপিওলকে দিতে চাচ্ছে তার বাংলাদেশের এজেন্টকে, সেও সাবের হোসেন চৌধুরী। তাহলে এটা আওয়ামী লীগের পকেটে যাবে না তো কার পকেটে যাবে? পতেঙ্গা টার্মিনালে আপনাদের কোনো কাজ আছে? তাহলে ডিপি ওয়ার্ল্ড আসলে আপনাদের কোনো কাজ দিবে? তাইলে কোনো অবস্থাতে বিদেশি কোনো কোম্পানিকে এনসিডি ব্যবহার করতে দেওয়া যাবে না, ইজারা দেওয়া যাবে না। এর বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম শুরু হবে, এই আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে সহযোগিতা চাই।